এবড়া তোর খবর কি? এবড়া খাইস কি? কারোর কথা ধার, কারোর কথা ভার, কারোর কথা আঁকা আবার কারোর কথা বাঁকা, কারোর কথা চোকা আবার কারোর কথা ধোকা। আঁকা বাঁকা চোকা ধোকা এমনি কি আর আসে? কথার জন্যই কথা আসে, তাই কথা আসে। সোজা কথা বলবে, সোজাই খারাইবেন ইনশাল্লাহ। সৃষ্টিকর্তা ছাড়া টাইম নাকি উপরে উঠাইতে পারবেন না। দর্শক, যাই যাই দিনের বিশেষ আয়োজন জীবনের গল্পের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার নাইম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা শাহিন। এখন বর্তমানে যদিও তাকে তেমন একটা পর্দায় দেখা যাচ্ছে না, পূর্বে আমরা দেখেছি তিনি জনপ্রিয় অনেক সিনেমা কিংবা অনেক নাটকে কাজ করেছেন দাপটের সঙ্গে। আমরা আজকে তার সাথে কথা বলবো তিনি এই মুহূর্তে কি করছেন বা কি নিয়ে ব্যস্ত আছেন, বর্তমানে কেন দেখা যাচ্ছে না। আমাদের সাথে দর্শক যুক্ত রয়েছেন শাহিন ভাই, আমরা তার সাথে যুক্ত আছি। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপাতত আমরা মঞ্চ নিয়ে ব্যস্ত আছি আর ইউটিউব কন্টেন্ট নিয়ে ব্যস্ত আছি। এরপর আমরা আগামীতে কয়েকটি দেশ ভ্রমণ করব কনসার্ট নিয়ে, এটা নিয়ে একটু ব্যস্ত আছি। এটা আমি কেন, এটা বাংলাদেশে না, সমস্ত পৃথিবীর যারাই হিট হয়েছেন, যারাই খ্যাতি অর্জন করেছেন, প্রত্যেকের একসময় কাজ কমে যায়। কারণ একজনের পর তো আরেকজন আসে, একজনের ব্যবহার আরেকজন ভুলে যান, এরপর আরেকজনকে ব্যবহার করা শেখে। তেমনি আমরা মনে করি যে আমরা এখনও ব্যস্ত আছি। দেখেন অনেকে কিন্তু বৃষ্টির সময় ছাতা ব্যবহার করে, কিন্তু দেখেন না ছাতার শিক কয়টা। তো ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখনও ব্যস্ত আছি, কিন্তু আমাদেরকে শিক খুঁজে পায় না। কারণ বাংলাদেশে এত ইউটিউব চ্যানেল এবং এত ব্রডকাস্ট চ্যানেল, এত প্রেস মিডিয়া, কে কাকে কোথায় খুঁজবে? এবং আপনারা আশা করেন যে সবসময় আগে যেরকম সিডি দেখতেন, বাজার থেকে সিডি কিনলেই ভিসিডিতে দিলে আপনারা দেখতে পেতেন। বাংলাদেশ টেলিভিশন, এদিকে স্যাটেলাইট হচ্ছে আপনার এটিএন, চ্যানেল আই, এনটিভি, 21 টেলিভিশন, এটাই আসলো। এখন আপনি আমাদের দেশে আপনি হিসাব করে দেখেন যে ব্রডকাস্ট মিডিয়া কতগুলো এবং কোন সময় কোন অনুষ্ঠানে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখা ইচ্ছা থাকলেও সুযোগ করে পারি না, এই কারণে যে কেউ আমরা ব্যস্ত থাকি বিভিন্ন সাবজেক্ট নিয়ে। তো আগের মতো বিসিডি না হলেও টুকটাক আমরা ইউটিউবেতে কাজ করে যাচ্ছি। আমরা নতুন একটি ধারাবাহিকে কাজ করে যাচ্ছি, এটা আপনার হচ্ছে চ্যানেল 9-এ ধারাবাহিক নাটক মহানায়ক, ফলো করবেন। আর আপনারা তো জানেন যে বৈশাখী টেলিভিশনে একভাবে 10টি বছর আমরা একটা নাটক চালিয়েছি, চাপাবাজ। এবার বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে খণ্ডনাটকগুলো যাচ্ছে, ভবিষ্যতে আরও নাটক অপেক্ষা করছে। আর চলচ্চিত্র বিষয়টি হচ্ছে, এখন তো বাংলাদেশে চলচ্চিত্র এভাবে আর নির্মাণ হচ্ছে না, যদিও বা কিছু কিছু হচ্ছে। বেশ কয়েকটিতে সিনেমাতে ইনভলভ আছি, কোনোটি অপেক্ষায় আছে মুক্তির অপেক্ষায়, কোনোটা ডাবিংয়ের অপেক্ষায়, আবার নতুন সিনেমাতে শুটিং হওয়ার প্রস্তুতি আমরা কিছু নিচ্ছি। আমার একটিমাত্র বউ, একটিমাত্র কন্যা সন্তান, এবারে হচ্ছে ইন্টার পাস করলো এবং আজকে ও খুলনা গিয়েছে কুয়েটে অ্যাডমিশন দেওয়ার জন্য। 11 তারিখের পরীক্ষা, সবাই দোয়া করবেন ওর জন্য খুলনা কুয়েটে একটু ভালো মেধাসম্পন্নভাবে চান্স পায়, এই দোয়া আমি সবার কাছে আশা করতে পারি আর কি। আসলে আমার কোনো পরিচিতি নাই, বা আমি একটু দেখা যাচ্ছে একটু অন্য মানুষকে হয়ে গেলাম, কিন্তু আমি দর্শকের পিছনে গ্রিন রুমে বা গ্যালারিতে বা অন্য কোনো জায়গায় বসে আছি, কিন্তু যখন আমার নামটি ঘোষণা করে হয়তো অনেকে চিনতে পারে না, যখন আমার চেহারাটা দেখে তখন সবাই একভাবে চিৎকার দিয়ে ওঠে। তখনই মনে হয় যে না, আমি আসলে দর্শকের মধ্যে এখনও আছি। ইনশাল্লাহ আমাকে আরও কষ্ট করে যেতে হবে, আর পরিশ্রম করে যেতে হবে। একটু যেতে চাই শুরুর দিকে, আপনার এই যে অভিনয় জগতে আসা বা এর পেছনের গল্পটা যদি একটু জানি। আমি এইভাবে বলবো, আসলে বাংলাদেশে আমি তো খুব ক্ষুদ্র মানুষ। আমাদের বাংলাদেশে প্রয়াত বর্তমানে যারা সুপার হিট বা অসংখ্য জনপ্রিয়তার শীর্ষে যারা রয়েছেন, তাদেরকে আমি এইভাবে বলবো, মনে করেন আপনি পথে হাঁটছেন, প্রচণ্ড রোদ, দূরে একটা আম গাছ দেখতে পেলেন কিংবা একটা বট গাছ দেখতে পেলেন, আপনি সুন্দর গাছে নিচে বসে ছায়াতে বিরাম করছেন। তো প্রত্যেকটি দেশেরই কিন্তু খ্যাতনামা ব্যক্তিরাই ওই বট গাছের সমান। কখন যে কীভাবে চাষ, পানি বা আপনার রোদ বৃষ্টিতে আস্তে 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 একটা বৃক্ষ রূপে ধারণ করে, তেমনি শিল্পীরাও কিন্তু একই অবস্থা। এমন পরিমাণ কষ্ট, এমন পরিমাণ পরিশ্রম, যেটা আসলে ব্যাখ্যা বা প্রকাশ করার মতো কোনো ভাষা থাকে না। আসলে একটি কথা বলতে হয় যে অজস্র পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত অধ্যবসায় করে একটা শিল্পী কিন্তু তার জায়গায় আসে। বর্তমানে অনেক শিল্পী দেখা যায় তারা সারগাম বোঝে না, নাটকের শুরু থেকে সেটা বোঝে না। কয়েকদিন আগে টেলিভিশনের পর্দায় একটা রিয়েলিটি শোতে একজন বিচারক একজন মেয়েকে প্রশ্ন করছে, বাংলাদেশের খ্যাতনামা 2জন পরিচালকের নাম বলুন। উনি বলল কি, বলে খ্যাতনামা কয়জন পরিচালকের নাম বলুন। তো বলে জহির রায়হানের নাম শুনেছেন? মেয়েটা বলেছেন না। আপনি কাজী হাতের নাম শুনেছেন? বলেন না। আপনি অমকের নাম শুনেছেন? বলেন না। তো এই যে শিক্ষা, আপনি কিছুই জানেন না, অথচ আপনি রিয়েলিটি শো করতে এসছেন, আবার আপনি বলেন এই বাংলাদেশ টেলিভিশন দেখি না, বাংলাদেশের ডিশ দেখি না, বাংলা নাটক দেখি না। তা বাংলা নাটক দেখেন না, বাংলার সিনেমা দেখেন না, আপনি বাংলার রিয়েলিটি শোতে এসছেন। তো এইটাই সবচেয়ে অসভ্যপনা আমি মনে করি। দেশ থেকে অসভ্যপনাগুলো সরাতে হবে, রিয়েল সংস্কৃতি চর্চা করতে হবে। আমরা আছি, আমরা থাকবো আপনাদের দোয়ায়। মানুষের হৃদয়ে যতটুকু স্থান করে নিচ্ছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ।
মৃত্যুর পর হবে কি সেটা জানি না, তবে আমি চাই যারা মিডিয়াতে কাজ করতে চান অবশ্যই তাকে জেনে আসতে হবে, জানতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, এটাই আমার বলার। একটু জানতে চাই যে ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়, বা একসময় যে ছোটোবেলার এই প্রফেশনে ঢোকার আগে যে আপনার একটা সার্কেল ছিল, ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে দেখা হলে সময়টা কিভাবে উপভোগ করেন? সময় তাদের সাথে দেখা খুবই কম হয়, প্রত্যেকে প্রফেশন নিয়ে ব্যস্ত। কেউ আর্মিতে আছেন, কেউ পুলিশে আছেন, কেউ সিভিলে আছেন, কেউ ডাক্তার, ব্যারিস্টার, কেউ পাইলট, ইঞ্জিনিয়ার, বা কেউ বেকার আছে, কেউ মারাও গিয়েছেন। তো সবচেয়ে যখন দেখা হয় তখন আমরা কেউ কিছু বলতে পারি না, মানে চোখের দিকে তাকালে আমরা যেন বুঝতে পারি যে আমরা ক্ষণিক সময় সেই পিছনে আমরা মানে ফিরে গেছি। শুধু একটি কথা বলি, কিরে কই, এই যে আবেগটা, এই কই কিরে, এই সুরটা যখনই আমরা কানে শুনি তখন আমরা বুঝতে পারি যে আমাদের অতীতের কোনো কাছের মানুষ ডাকছে। এই কয়েকদিন আগে ঢাকায় আমি ধানমন্ডি একটি মার্কেটে গিয়েছি, পিছন থেকে বলে ও বেটা, তখন ঠাস করে মানে কলচার মধ্যে একটু বাড়ি খেলাম। পিছন থেকে যে আমার এক অতি ক্লোজ বন্ধু, ক্লাস 3 থেকে ম্যাট্রিক পর্যন্ত একসাথে আমরা করেছি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে খুলনায়। তো ওকে দেখে জড়িয়ে ধরলাম, তো সবাই আমাকে দেখছে, আবার আমরা দুজনকে জড়িয়ে ধরেছি এটা দেখছে। তখন সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে আসলে আমরা অতি পুরাতন বন্ধু। ওর মুখে চাপ ভরা দাড়ি আর আমার দাড়ি নেই, ক্লিন শেভ। তো এখন দর্শক হিসাব করছে আসলে ও আমার কী হয়, আমি ওর কী হয়। পরে বলো আমার দুই বন্ধু। তবে পার থেকে মাথা পর্যন্ত মাপছে, এই হিসাবে তুলে নিতে পারছে না, তো দাড়ি মানে পাকা হলুদ লাল, আর আমার তো দাড়ি ছাড়া। তো সব কিছু মিলে হচ্ছে অতীত সবারই থাকে, প্রত্যেকেরই থাকে। অতীতটা আসলে অনেক কষ্টের, অতীত অনেক আনন্দের, অতীত অনেক স্মৃতিময়, অতীত অনেক শিক্ষার। দর্শক, কথা বলছি অভিনেতা শাহিনের সাথে, তার কর্মজীবন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আবারও তার কাছে যাব, যে আমরা একটু জানবো যে প্রত্যেক মানুষের সফলতার পেছনে একজন মানুষ থাকে। আমরা তার এই যে সফলতা, তার অভিনয় জগতের তিনি একটা শীর্ষ অবস্থান দখল করে আছেন। তো এই জায়গায় আসলে আসতে তার পেছনে কে রয়েছে, বা তার এই আপনার এই জায়গায় যে আপনি যে অভিনয় করছেন, বা আপনার এই জায়গায় আসার জন্য কোনো ব্যক্তির কোনো সাহায্য মানে রয়েছে কিনা, বা কোনো সহযোগিতা রয়েছে কিনা? স্পেসিফিক্যালি কোনো বিশেষ ব্যক্তির ওইভাবে উৎসাহ উদ্দীপনা না থাকলেও আমার এই শাহিন হওয়ার পিছনে আমার মা ছিলেন। আর বাবা একজন অ্যামেচার ম্যাজিশিয়ান ছিলেন, প্রকৃতভাবে উনি ব্যবসায়িক, মারা গিয়েছেন 5 বছর। আমার বড় ভাই একসময় নাটকের সাথে জড়িত ছিলেন, আমার ছোট ভাই ও নাটকের সাথে জড়িত ছিলেন, কিন্তু ওর হ্যাবিট ছিল ড্রাম প্র্যাকটিস করা। আজকে বাংলাদেশে যে প্রখ্যাত সুরকার গীতিকার রাজেশ আর আমার ছোট ভাই হচ্ছে বন্ধু, এবং রাজেশের বাবা আর আমার মা একই এলাকার, তারা একই স্কুলে পড়তেন। তো আমার নানি বাড়ি একই এলাকা, রাজেশের দাদি বাড়ি একই এলাকায়। তো সেই হিসাবে রাজেশের সঙ্গে সুর সঙ্গীত প্র্যাকটিস করতেন আমার ছোটো ভাই, বড় ভাই করতেন ড্রামা, আমি ড্রামা করতাম, আবার সুর সাধনাও করতাম। তো আমার ছোটো ভাই আসলে এই লাইনে টিকতে পারেননি, ব্যবসায় আছে। বড় ভাই ঠিক তাই টিকতে পারেনি, ব্যবসায় আছে। কিন্তু আমি ছোটোবেলার থেকে এটা প্র্যাকটিস করতে করতে অন্তরের মধ্যে সেরাই উপসেরায় আমার মেখে গিয়েছিল। তারপর আমি আসলে আর ছাড়তে পারিনি, এখন এটা নিয়ে আছি। আর বলতে পারেন এটার অধ্যবসায় পিছনে হাত ছিলেন আমাদের খুলনার তৎকালীন একজন কণ্ঠশিল্পী মুস্তাক আহমেদ, বেতারের তুখোর কণ্ঠশিল্পী। এবং আমি প্রথমে যার কাছ থেকে হাতে করে নিই, খুলনা বেতারের রেডিও গুরু জনাব নাসির হায়দার খান, উনিও ইন্তেকাল করেছেন। উনি নজরুলের ডক্টরেট ছিলেন, নজরুল শিল্পীর উপরে, নজরুল সঙ্গীতের উপরে যাও। তো উনি হচ্ছে আমাকে হাতে খড়ি সারেগামা তালিম করেছিলেন। তো এরপরে গানের পিছনে একটু মজা করতাম, দ্যাট মিনস ফান। এরপরে আমরা গ্রুপ করতাম উদিসি, খুলনা দৌলতপুরে উদিসি করতাম, উদিসি নাটকের সাথে জড়িত হলাম। এইভাবে করতে করতে মঞ্চ করলাম প্রায় 4টি নাটক। অনেক বন্ধুবান্ধব বলতো, তোর যে চ্যাংরামি দেখি, তোর যে ইয়ার্কি মারা কথা বলার যে ঢং, তুই ঢাকা যে যোগাযোগ কর। এটা হচ্ছে আপনার 90, 91, 92। তখন খুলনা থেকে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ঢাকা আসতাম। কোথায় টেলিভিশন, কোথায় আজকে যেখানে দাঁড়িয়ে আছে চলচ্চিত্র, এখানে গেট ছিল একটা মেন। এই বড় মৌচালা একজন ছিলেন, ওনার নাম ছিল আব্দুল কাদের। উনি যখন লাঠি উঁচা করতেন দেখতাম যে হুড় করে 200 পাবলিক দৌড় মেরে চলে যেতেন, আমি জায়গায় দাঁড়িয়ে থাকতাম। তো এই যে এখন থেকে 35 বছর আগে এফবিসির গেটে দাঁড়িয়ে থাকতাম, যে অনেক নায়কের মতো, হিরোর মতো যদি আমি একদিন কাজ করতে পারতাম। তো সৃষ্টিকর্তা দেখেন সেই ইচ্ছাটাই আমাকে পূরণ করিয়েছেন, এবং আজকে এই এফবিসির মাটিতে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সামনে আমি ইন্টারভিউ দিচ্ছি। তো সৃষ্টিকর্তার কাছে চাইতে হয়, মন প্রাণ দিয়ে চাইতে হয়, এবং সেটার জন্য অধ্যবসায় করতে হয়, চেষ্টা করতে হয়, সাধনা করতে হয়, এবং ধৈর্য ধরতে হয়। সৃষ্টিকর্তা সবসময় ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন, এবং তার ফল অতি চমৎকার এবং অতি সুন্দরভাবে সে ফলটি সে দেখতে পায়। আমি যেরকম দেখতে পাচ্ছি, এবং আমার এই ফলটি শুধু আমি দেখি নাই, আমার যারা ভক্ত, বিশ্ব বাঙালি যারা আমাকে চেনেন, এই সমস্ত কিছু তাদের দোয়া,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে সৃষ্টিকর্তা যদি আমাকে এই জ্ঞান না দিতেন আজকে আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। এরপর আমার ক্লাস বন্ধুরা ছিল, ওরা সব সময় আমাকে উৎসাহ করতো। কোন উদ্দেশ্য করে আছে কমেডিতে আসছি, সেটা হচ্ছে একটিমাত্র আমি খুব হাসতে এবং হাসাতে পছন্দ করতাম। সেইখান থেকে আমাকে এই কমেডি লাইনে আসা। আমি মূলত কিন্তু ব্যান্ড ভোকালিস্ট ছিলাম। তো এখনও আপনারা দেখেছেন যে আমার অডিও ক্যাসেট বা ভিডিও ক্যাসেটে যত গান সবই কিন্তু আমার লেখা, আমার কণ্ঠে গাওয়া। মিউজিক কম্পোজিশন কিন্তু মুশফিক লিট অধিকাংশ এবং অনেকেই আছেন। এবং সে গানের কিন্তু যে কোরিওগ্রাফি বলেন, ভিডিও নির্মাণ বলেন, সব কিন্তু আমারই করা। এখানে বাইরের কোনো পরিচালক বা বাইরের কোনো কেউ নাই, সব কিছু আপনাদের দেওয়া। সৃষ্টিকর্তা আমাকে যতটুকু মেধা দিয়েছেন ঠিক ততটুকু দিয়ে আমি করার চেষ্টা করেছি, এবং সেই কারণে আজকে হয়তো জনগণ আমাকে কমেডিশান হিসেবে চেনে। মুখে মুখে আমাদের বন্ধু সার্কেলের যে আড্ডাটা ছিল, এবার তোর খবর কি, এই একটা। আরেকটা ছিল দেখলে এখনও আমরা বলি এবার খাইস কি। আসলে কথাটা তো কোনো পেটে থাকে না, যদি কথা পেটে থাকতো তো বাস্টে মারা যেতাম। আমরা চাই কথা বলতে, কারণ জানেন যে কথার জন্য কিন্তু মানুষ বড় হয়, কথার জন্য কিন্তু মানুষ ছোট হয়। এই জন্য আমরা কি বলি যে কারোর কথা ধার, কারোর কথা ভার, কারোর কথা আঁকা আবার কারোর কথা বাঁকা, কারোর কথা চোকা আবার কারোর কথা ধোকা। আঁকা বাঁকা চোকা ধোকা এমনি কি আর আসে, কথার জন্যই কথা আসে, তাই কথা আসে। কথা তো কোনোটাই পেটে নাই, সবই তো বলা। এমন কি কথা আছে যেটা বলি নাই। তবে একটি কথা বলতে চাই যেটা বলা হয়নি, জয় দিনের পত্রিকায় আমার নিজের এককভাবে একটি ইন্টারভিউ আমি চাই, এটি আমার বলা হয়নি কোনোদিন, আপনাদেরকে আজকে বলে দিলাম। আচ্ছা ভাইয়া, যেহেতু বরিশালের বাসায় অনেক কাজ করেছেন, আমরা অনুষ্ঠানটা শেষ করব। প্রায় সময় প্রত্যেক অনুষ্ঠানে আমি শেষ করি, আজকে অনুষ্ঠানটা আপনি শেষ করবেন বরিশালের ভাষায় দর্শকের উদ্দেশ্যে কিছু বলে অনুষ্ঠানটা শেষ করবেন। আর একটু মজা দিই দর্শকরা, আসলে বরিশাল ভাষা এটা কিন্তু আমার প্র্যাকটিসগত ভাষা। আমার জন্মস্থান কুষ্টিয়া, বড় হয়েছে খুলনাতে। আর অনেক বন্ধুবান্ধব ছিল, এবং আমরা যেখানে বসবাস করেছি আমাদের অনেক জায়গা ছিল, এখানে হচ্ছে শ্রমিকরা বেশি বসবাস করতেন। অধিকাংশ ওনাদের বাড়ি ছিল বরিশালে, এবং আমাদের বাসা যারা রান্না করতেন, দারোয়ান ছিলেন, এবং আমাদের ড্রাইভাররা যারা ছিলেন তারা প্রত্যেকের বাড়ি কিন্তু বরিশালে। ছোটোবেলা থেকে গেদু ওডো, ও মাইজা ওডো, খাইছো না ভাই বলা, এই কথাবার্তা শুনতে শুনতে বরিশাল ভাষাটাকে আমার ভিতরে একটু মিশে গেল। তো তখন থেকে কিন্তু বরিশাল ভাষাটাই আমি চর্চা শুরু করি, এবং এই বরিশাল ভাষা দিয়ে কিন্তু মিডিয়াতে, তার আগে কুষ্টিয়ার একটি অডিও ক্যাসেট ছিল, নোয়াখালী ভাষার একটি অডিও ক্যাসেট ছিল। যখন দেখলাম না যে আসলে এগুলো হচ্ছে না, তখন প্রায় 2 বছর গ্যাপ দিয়ে মাসুক রাসেল এবং আমি চিন্তা ভাবনা করে বরিশাল ভাষায় একটি অ্যালবাম করেছিলাম, যেটার নাম ছিল আমনে একটা পাগল। সেই ক্যাসেট থেকে কিন্তু আজকে বরিশালের শাহিন। যা হোক, বরিশাল ভাষায় কিছু বলতে চাই, খালি একটি কথাই বলবো, আমরা যে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, বিশেষ করে দেশি সংস্কৃতি চর্চা করেন। যারা জানবেন সেইটা কইবেন, যারা জানবেন না সেইটা কইয়া উল্টা দৌড় দেওয়ার চেষ্টা করিন না। সোজা কথা বলবেন, সোজাই খারাইবেন, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা ছাড়া টাইম নাকি উপরে উঠাইতে পারবেন না। মানুষ যতই আপনি ঠ্যাং ধরিয়ে দাবানোর চেষ্টা করুক, যদি আপনি সোজা পথে চলেন, সোজা কথা বলেন, সৃষ্টিকর্তা ছাড়া উপরে আপনার কেরিং দিয়ে টাইম উঠাইতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর প্রত্যাশা করি। আমার জন্য সবাই দোয়া করবেন মন প্রাণ খুলিয়া। থ্যাংক ইউ। দর্শক, দিনের বিশেষ আয়োজনে আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন জনপ্রিয় অভিনেতা শাহিন ভাই। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।